মনে আছে চ্যাপ্টার 5 এর ক্লাস 3 আজকে যে কোনো প্রোগ্রাম বা উচ্চ স্তরের ভাষা শেখার জন্য আমাকে প্রথমে 3টা স্টেপ অতিক্রম করে আসতে হয়। তো প্রথমে হইলো যে সমস্যাটা আমাকে দেয়া হয়েছে সেই সমস্যাটার সমস্যা বিশ্লেষণ, দেন হইলো তার প্রোগ্রাম ডিজাইন করব। আমরা প্রোগ্রাম ডিজাইনের আমরা দুইটা জিনিস শিখছি, সেটা হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এছাড়া সিউডো কোড আছে যেটা খুব বেশি একটা ব্যবহৃত হয় না। আমরা মূলত অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এই দুইটাই শিখি। আর এরপরে আমরা কোডিং। তো কোডিং এর বেসিক রুল কিছু আমরা শিখাইছি। আস্তে আস্তে আমরা কোডিং কিন্তু একটা ভাস্ট জিনিস। তোমরা এটার কোডিং এর ক্লাস আমি নিব 8টা, কিন্তু বিষয়টা হচ্ছে যে 8টা ক্লাসে হয়তো কোডিং এর অনেক কিছুই শেখা বাকি থাকবে, কিন্তু যতটুকু তোমাদের এইচএসসি সিলেবাসের জন্য সুইটেবল আমরা ওই জিনিসগুলা নিব। তো পাশাপাশি আমাদের থিওরিটিক্যাল ক্লাসও আছে আরো 4টা। তো সেই ক্লাসগুলোতে আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট ছাড়াও আরো অনেকগুলো বিষয় আছে, কিভাবে প্রোগ্রাম তৈরি করার জন্য কি কি ভুল হইতে পারে এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব আস্তে আস্তে। সো আজকে আমরা লাস্ট ক্লাসের থেকে কন্টিনিউয়েশনে যাই। আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে একটা বেসিক প্রোগ্রাম। ধরো কোনো ইনপুট নিতে হবে। ঝামেলা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো ভাইয়া, তোমরা কি এটা পারছিলা? আমাকে 2 জন আউটপুট পাঠাইছো, কিভাবে এই প্রোগ্রামটা করছো তার আউটপুট পাঠাইছো। ভেরি গুড, তাদেরটা হইছে। তোমরা তোমাদের মধ্যে আমাকে একটু হাত তুলে পাঠাও যে কয়জন পুরো কাজটা করতে পারছো, কোড ব্লক সফটওয়্যার ইনস্টল করে এই কাজটা পুরোটা করতে পারছো। হাত তুলো। 1 জন, হ্যাঁ 2, মাত্র 2, 3, আর নাই কেউ? ভাইরা তোমাদের আমি শোনো একটা জিনিস বুঝায় বল। তোমাদের যে আমি এটা দিছি ফাইলটা, তো ফাইলটা আসলে ফাইলটার মধ্যে কয়েকটা জিনিস মিসিং। আচ্ছা, হাত নামায় ফেলো। তো এই কারণে ফ্লোটিং নাম্বারের প্রবলেম হচ্ছে, আমি কি করছি ফাইলটাকে আবার রিইনস্টল করছি, এতে এটা ঠিক হয়েছে। আমি কিন্তু গুগল থেকেই ডাউনলোড করছি, তোমরাও কিন্তু চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো। ভাইয়া যখন নাকি প্রোগ্রামটা মানে আমরা যখন মানে কি বলে এটাকে রান করো, প্রোগ্রামটা রান মানে যখন ভাই আমার কোড ব্লকসে ঢুকছি, তখন কোড ব্লকসে আমাদের নেমের জায়গাটায় যখন ডাবল স্ল্যাশ দিই নেম অফ দা প্রোগ্রামে, তখন ভাই আমাদের এখানে একটু মানে একটু তো ব্লার হয়ে যাওয়ার কথা। ওইটা ব্লার হচ্ছে না। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি দরকার হলে ওইটা ভিডিও করে, ছোট একটা ভিডিও করে আমাকে একটু দেখাও তো, বা যে যে প্রবলেম গুলো ফেস করো দরকার হলে ভিডিও করো ছোট করে, সেই ভিডিওটা আমাকে ইতে পাঠাও মোবাইলে। আমি তাহলে প্রবলেম গুলো সলভ করে দিব। আমাকে 2-1 জন প্রবলেমের কথা বলছো, আমি সলভ করে দিচ্ছি। ওকে, সো আমরা আজকে চলে যাব কিছু প্রোগ্রামের কথা বলছিলাম, তোমাদের হয়তো মনে আছে হোমওয়ার্ক দিয়েছিলাম। সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ দেয়া থাকবে, আমরা সেখান থেকে বৃত্তের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করব। তো বৃত্তের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের হয়তো মনে আছে পাই এর দরকার হয়। তো পাই হলো একটা গ্লোবাল কনস্ট্যান্ট, ইংরেজিতে বলা হয় গ্লোবাল কনস্ট্যান্ট, বাংলায় হলো সার্বজনীন ধ্রুবক। মানে আমরা সবাই পৃথিবী জুড়ে সবাই জানি পাই এর মান কত, 3.1416। তো যেহেতু পাই এর মান অনেক জায়গায় ইউজ হতে পারে একটা প্রোগ্রামে, তো প্রোগ্রামের সহজ হিসেব করার জন্য বারবার 3.1416 না লিখে তুমি চাইলে একদম মেইন ফাংশনের আগে এই মানটাকে ডিফাইন করে দিতে পারো। ডিফাইন পাই 3.1416। তাহলে প্রোগ্রামের যত জায়গায় তুমি পাই লিখবা, পাই এর মানটা 3.1416 হিসেবে যেহেতু ডিফাইন করা আছে, ও ওইটা নিয়ে নিবে। সাপোজ a ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কয়ার, আমরা সবাই জানি। তো পাই তো আমরা লিখতে পারতেছি না, কারণ কিবোর্ডে পাই এর কিটা নাই। তো যেহেতু আমি এটাকে পাই হিসেবে ডিফাইন করছি, তাহলে পাই ইনটু আর যদি লিখি, তোমরা সবাই জানো ইনটু কে স্টার মান দ্বারা প্রকাশ করা হয়। তো পাই এর মানটা অটোমেটিক্যালি 3.1416 নিবে। তো আজকে প্রোগ্রাম করার সময় আমরা এই ডিফাইন পার্টটা ইন্ট্রোডিউস করব। মানে চাইলে তুমি এটা 3.1416 ইনটু আর লিখতে পারো,
কিন্তু গ্লোবাল কনস্ট্যান্ট বা সার্বজনীন ধ্রুবকের ক্ষেত্রে তুমি সবসময় উপরে সেই মানটাকে ডিফাইন করে দিবা, তাইলে প্রোগ্রামারের দেখতে অনেক সুবিধা হয়। আমার কথা কি বুঝতে পারছো? যে প্রোগ্রামটা দেখতেছে তার এটা বুঝতে অনেক সুবিধা হয়। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই একটা কথা মনে রাখবা যে মেইন ফাংশনের আগে আমরা হিডার ফাইলকে এরকম স্ল্যাশ দিয়ে লিখতাম না? সো ডিফাইন যদি কোনো কিছু করো সেক্ষেত্রেও এটা কিন্তু স্ল্যাশ দিয়েই লিখতে হবে। এছাড়া আজকে আমরা কয়েকটা বাড়তি জিনিসও শিখবো, সেটা আমি তোমাদের গ্রুপে অলরেডি দিয়ে দিছি। সেটা হচ্ছে ভাইরা লাইব্রেরি ফাংশন, কোন কোন লাইব্রেরি ফাংশন কোথায় সেভ করা আছে। তো এই জিনিসগুলো এখানে আমি একটু সংক্ষেপে লিখছিলাম, কিন্তু এটা ডিটেইল এখানে লেখা আছে। তো এর মধ্যে কয়েকটা জিনিস আজকে আমরা শিখবো। এই যে আমি বলছিলাম যে তোমরা অনেকে conio.h কেন দিতে হয় সেটা জিজ্ঞেস করছিলা। এই যে গেট ক্যারেক্টার বা এন্ড স্টেটমেন্ট যে লাইনটা আমরা লিখি সেটার হেডার ফাইলটা হলো conio.h। তো আজকে আমরা কতগুলো জিনিস শিখবো, সেটা হলো ছোট হাতের অক্ষর আমি ইনপুট দিব, সাপোজ ছোট হাতের এ, আউটপুটে আমি বড় হাতের অক্ষর এ দেখতে চাই। তো এইটা করার জন্য ছোট হাতের অক্ষরকে আমরা লোয়ার কেস ক্যারেক্টার বলি, আর বড় হাতের অক্ষরগুলোকে আমরা বলি আপার কেস ক্যারেক্টার। তো এই দুইটা লাইব্রেরি ফাংশন দুইটার নাম হচ্ছে টু আপার। টু আপার মানে হচ্ছে ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে রূপান্তর করবে, আর টু লোয়ার মানে হচ্ছে বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষরে রূপান্তর করবে। এই দুইটা লাইব্রেরি ফাংশন যেই হিডার ফাইলের মধ্যে সেভ আছে তার নাম হলো ctype.h। আমার কথা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ম্যাম। সি দ্বারা ক্যারেক্টার বোঝায়। ভেরা গত ক্লাসে আমরা তোমাদের দুই ধরনের ফরম্যাট শিখাইছিলাম, একটা হইলো %d। আচ্ছা, কয়েকজন আমাকে প্রশ্ন করছো যে ভাইয়া কখন আমি ইন্টিজার ইউজ করব, কখন আমি %f ইউজ করব, এটা জানতে চাচ্ছ। স্পষ্ট ভাষায় বলেই সব জায়গায় %f ইউজ করলেও হয়, কারণ ফ্লোটিং নাম্বারের মধ্যে ইন্টিজারও আছে, মানে পূর্ণ সংখ্যাও আছে। কিন্তু যখন তুমি নিশ্চিত যে ইনপুটটা পূর্ণ সংখ্যা, নিশ্চিত একদম শিওর, তখন ভাইয়া তুমি %d ইউজ করো। কারণ এইটা কম্পাইলারে যে জায়গাটা খরচ হয় তার চেয়ে এইটা দ্বিগুণ জায়গা খরচ হয়। তো দ্যাট ইজ ওয়াই তুমি জায়গা বাঁচানোর, তোমার তো আসলে কি, তোমার তো অনেক গিগাবাইট টেরাবাইট জায়গা, এই কারণে সামান্য 8 বিট আর 16 বিট জায়গা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নাই। মানে ধরো তোমার কাছে কোটি কোটি টাকা আছে, এখন তুমি 50 পয়সা দিয়ে দাও না মানুষরে, তো বিষয়টা এরকম যে হ্যাঁ ভাই রাখে দেন, দূর 1 টাকা কি নিব। তো এই কারণে %d মানে না দিলেও চলে, কিন্তু এতে মানে জায়গার মানে ভালো প্রোগ্রামার যারা তারা কিন্তু মানে জিনিসটাকে ওইভাবে মেইনটেইন করে। তাহলে মনে রাখবা নিশ্চিত পূর্ণ সংখ্যার ক্ষেত্রেই শুধু ইন্টিজার টাইপটা দিবা %d মানে ডেসিমাল টাইপ, আর আদারওয়াইজ তুমি যদি নিশ্চিত না হও তাহলেই %f। মনে থাকবে সবার? জি ম্যাম। কিন্তু যদি আমি ক্যারেক্টার ইনপুট নেই, ভাইয়া ক্যারেক্টার মানে a b c d, এগুলা তো আর কোনো সংখ্যা না, পূর্ণ সংখ্যাও না, ভগ্নাংশও না। সেক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ারটার নাম হইল %c বা %ক্যারেক্টার। একটু আমি এটা একটু তোমাদের দেখাই নেই। ফরম্যাট স্পেসিফায়ারের একটা চার্ট আছে, খেয়াল করো। %d হলো ডেসিমাল ইন্টিজার টাইপের ডেটা ইনপুট, %f হচ্ছে ফ্লোটিং টাইপ। তোমরা এই দুইটা শিখছো আপাতত। আর 3 নাম্বার যেটা পরেরগুলো আমি এখনো বলতেছি না, এক্সপোনেনশিয়াল টাইপ হলো e টু দি পাওয়ার, মানে 10 টু দি পাওয়ারে যদি হয়, সেটা আমি পরে আসতেছি। এখন আমরা অক্ষর বা ক্যারেক্টার যদি আমি ইনপুট নেই, সেক্ষেত্রে %c ইউজ হবে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? a b c d e f এগুলো যদি তুমি ইনপুট নিতে চাও সেক্ষেত্রে %c ইউজ হবে, এটা মনে রাখো। তো দুইটা কথা আমরা বললাম, তৃতীয় কথায় আসতেছি আমরা। 4টা জিনিস নিয়ে আলোচনা করব, তারপরে চলে যাব আমরা কম্পিউটারে। ভাইরা আজকে আমরা কতগুলা ফরম্যাটেড
বিশেষ আউটপুট এগুলো শিখবো। ভাইয়ারা অনেক সময় এই যে স্ল্যাশ এ, এটা দ্বারা অ্যালার্ম বোঝায়। মানে সাপোজ আমি স্ল্যাশ এ দিলাম, এটা দ্বারা বোঝায় যে সাপোজ তুমি আউটপুট যখন প্রদর্শন করবা তখন একটা অ্যালার্ম দিবা, টিং করে একটা শব্দ হবে। তো আউটপুট যখন আমার উত্তরটা বের হচ্ছে তখন একটা অ্যালার্ম বা সংকেত প্রদান করবে। এইটার জন্য আমরা স্পেশাল ক্যারেক্টার স্ল্যাশ এ ইউজ করি। মানে এটা নরমালি ইউজ করি কখন জানো? যখন আমরা মানে আউটপুট দেখাইতেছি, তখন আমি একটা সংকেত দিলাম যে এই সংকেতটা আসা মানে হলো আমি আউটপুট প্রদর্শন হচ্ছে এখন। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? সাপোজ আমি সেলসিয়াস এর মান দিলাম 40, যখন এফ এর মানটা হবে তার আগে একটা ডিং করে শব্দ হবে যে 104। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, যে জিনিসগুলো আমার এখন আপাতত লাগবে সব একবারে শেখাইতে যাব না, তাইলে একেবারে বমি করবা তোমরা। এরপরে হচ্ছে নিউ লাইন স্ল্যাশ এন। ভাই এটা কি ওই যে স্ক্যানএফ এর পরে মানে যে আমি আমার কথা হলো যে আউটপুট প্রদর্শনের জন্য তোমরা কি করো? স্ক্যানএফ তো না, প্রিন্টএফ। প্রিন্টএফ এর পরে ধরো ফারেনহাইট ইকুয়াল টু পার্সেন্টেজ ডি দিলা বা পার্সেন্টেজ এফ, তখন তুমি পাশে একটা স্ল্যাশ এ যদি দিয়ে দাও, তাহলে যখন এই আউটপুটটা প্রদর্শন করবে তখন একটা ডিং করে শব্দ হবে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? আরেকবার বলেন। মানে আমরা আমরা এইভাবে না দেখে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে আমি যদি তোমাকে প্র্যাকটিক্যালি দেখাই। তখন তুমি যদিও ডিং শব্দটা শুনতে পারবা না, কারণ আমার কম্পিউটারের সাউন্ড যেটা ওইটার ব্যাকগ্রাউন্ড তুমি পাবা না। মানে তুমি তো ভিডিও দেখতে পারবা কিন্তু সাউন্ডের আউটপুটটা পাবা না, জুমে ওই অপশনটা নাই। তো যাই হোক, আমি এটা প্র্যাকটিক্যালি তোমাদের দেখাবো। আর নিউ লাইন হইলো অনেক সময় হয় কি, তুমি চাচ্ছ যে সেলসিয়াস এত, এক লাইন গ্যাপ দিয়ে এফ এর মানটা আসে, তারপরে এক লাইন গ্যাপ থাকে। আমি যদি এই হিসেবের আগে একটা নিউ লাইন দিয়ে দিই, মানে আউটপুটের আগে, তাহলে নরমালি তো তার পরের লাইনে আসে। এইটা দিলে হবে কি, এক লাইন গ্যাপ দিবে, স্ল্যাশ এন দ্বারা নিউ লাইন বোঝায়। আমার কথা কি বুঝতেছো? এগুলোর প্রত্যেকটার অ্যাপ্লিকেশন আমি দেখাবো। স্পেশাল ক্যারেক্টারের মধ্যে দুটো জিনিস শিখাইলাম, একটা হলো অ্যালার্ম, একটা হলো নিউ লাইন। আরো অনেকগুলো স্পেশাল ক্যারেক্টার আছে, একটা একটা করে শিখাবো। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। ওকে, আর লাস্ট আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা হলো কন্ডিশনাল স্টেটমেন্ট। আচ্ছা ভাইয়া, বলো। ভাইয়া স্ল্যাশ এনটা ইউজ না করে ভাই ইন্টার দিয়া যদি এক লাইন জাম্প মারি একই কাজ হবে না? না ভাইয়া, এন্টার দিয়ে তুমি যদি এই ইতে মানে স্পেস দাও, এন্টার লাইন দিয়ে 10 লাইনও গ্যাপ রাখো, ও কিন্তু এগুলো রিড করবে না। কম্পাইলার বলবে যে এগুলো ফাউল, ও পরের লাইনেই বসাই দিবে। কারণ এইখানে এন্টার দিয়ে পরের লাইনে দিলে উত্তর পরের লাইনে আসে না, কারণ ফাঁকা লাইন বা ফাঁকা জিনিস কম্পিউটার রিড করে না, কম্পাইলার রিড করে না। আমার কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তো ভাইয়ারা আমরা কয়েক টাইপের প্রোগ্রাম শিখছি। অ্যালগরিদম যদি আমরা তৈরি করি, আজকে কয়েকটা অ্যালগরিদম বলে দিচ্ছি তোমাদের আজকে যেগুলো নিয়ে আমি আলোচনা করব। এর আগে তোমাদের তিনটা দেখাইছি, তাই না? আমি কি তিনটা অ্যালগরিদম ফ্লোচার্ট দেখাইছিলাম ভাইয়ারা ক্লাসের সবাই? জি ভাইয়া। আমরা এর আগে তিনটা দেখাইছিলাম মনে হয়, তাহলে 4, 5, 6, 7 আজকে চারটা দেখাবো আমি প্রোগ্রাম। 4 নাম্বারটা হলো একটি বৃত্তের আগের দিন 4টা দেখছিলাম, ব্যাসার্ধ 4টা দেখাইছিলাম। ওই যে বৃত্তের মানে ক্ষেত্রফল আমি কি দেখাইছিলাম মনে করাই দিই। একটা হলো দুইটা সংখ্যার গড় নির্ণয়, 2 নাম্বারটা হলো সেলসিয়াস থেকে ফারেনহাইট, 3 নাম্বার হলো ত্রিভুজের ক্ষেত্রফল। আর কিছু কি শিখাইছিলাম? ও আচ্ছা ভাই, না আমি বৃত্তের ক্ষেত্রফল আর পরিসীমা এটা অ্যালগরিদম আর ফ্লো চার্ট দিছি। হ্যাঁ, একটি বৃত্তের ব্যাসার্ধ থেকে পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয়। এগুলো আমাদের কি কি শিখতে হবে শোনো। পরীক্ষার কোশ্চেন কেমন আসে, ক খ গ ঘ, জ্ঞান অনুধাবন নিয়ে আলোচনা করব না। এটা প্রয়োগ, উচ্চতর দক্ষতা। প্রয়োগ হচ্ছে প্রোগ্রাম ডিজাইন, মানে
অ্যালগরিদম বা ফ্লোচার্ট আর উচ্চতর দক্ষতা সি প্রোগ্রাম একই জিনিসের। আমার কথা কি বুঝতেছো? এই দুটো ফিক্সড। ক থাকবে থিওরিটিক্যাল কোশ্চেন, ছোটখাটো জ্ঞান অনুধাবন, এটা নিয়ে আমি পরে আলোচনায় আসতেছি। আমি গ এবং ঘ, সাপোজ ধরো বৃত্তের ব্যাসার্ধ থেকে পরিসীমার ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট দিবে তোমাকে, আর ঘতে বলবে ওই প্রোগ্রামটারই তুমি সি প্রোগ্রাম লেখ। সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো মোটামুটি সি প্রোগ্রাম মানে এই চ্যাপ্টারটা নিয়মগুলো যদি তুমি আয়ত্ত করে নিতে পারো, দুইটা লাভ হবে। এক হচ্ছে তুমি শিখলা কিভাবে ক্ষেত্রফলগুলা মানে কিভাবে মানে অ্যালগরিদম ফ্লোচার্ট এগুলো করে, এগুলো তো শিখতে পারলা। পাশাপাশি এইচএসসির পরে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করবা, সবার যে কোনো ইঞ্জিনিয়ারিং পড়ো, তোমাদের এই সি প্রোগ্রাম শিখতেই হবে, সি সি প্লাস প্লাস। আর যারা সিএসসি পড়বা তারা তো জাভা ওরাকল এগুলো শিখতে হবে। যাই হোক, ক্লাসের সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাই, এখন পাচ্ছি। ওকে, তো ভাইয়ারা আমরা এরপরে 5 নাম্বার যেটা শিখাবো সেটা অনলি সি প্রোগ্রাম। ছোট হাতের ও বড় হাতের অক্ষর, এই দুটা পরিবর্তন আমরা শিখবো। ছোট হাতের অক্ষর থেকে কিভাবে বড় হাতের অক্ষরে ট্রান্সফর্ম করে, তো এটা শুধুমাত্র সি প্রোগ্রামটা শিখবো। অ্যালগরিদম শেখার আসলে খুব একটা প্রয়োজন নাই, কারণ হলো আমরা এখানে একটা জাস্ট কিসের অ্যাপ্লিকেশনটা দেখবো, লাইব্রেরি ফাংশনের অ্যাপ্লিকেশন দেখবো। তো এটা তোমার অ্যালগরিদম ফ্লোচার্ট শেখার প্রয়োজন না। এরপরে আমরা আজকে যেটা নতুন শিখবো সেটা হলো কন্ডিশনাল বা কন্ডিশনাল স্টেটমেন্ট, ইংরেজিতে বলা হয়, বাংলায় বলা হয় শর্তমূলক বা শর্ত। তো এই শর্ত ব্যবহার করে কোন একটি নম্বর এ প্লাস কিনা তা যাচাইয়ের প্রোগ্রাম। মানে সাপোজ আমি একটা ডেটা ইনপুট দিব বা একটা মার্কস ইনপুট দিব, সেই মার্কটা এ প্লাস এর সমতুল্য কিনা আমাকে একটু বলো যে একটা মার্কস এ প্লাস হয় কখন। তুমি আইসিটিতে যখন মার্কটা 80 বা 80 এর চেয়ে বড় হয়। সবাইকে আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এবং ফাইনালি কন্ডিশনাল স্টেটমেন্ট আরেকটা ইউজ করব, সেটা হচ্ছে কোন গ্রেড পেলে তা নির্ণয় প্রোগ্রাম। সাপোজ এইটা হলো এরকম একটা স্টেটমেন্ট ব্যবহার করতে হবে যে আইদার তুমি এ প্লাস পাইছো কি পাও না। তার মানে এই ক্ষেত্রে আমরা যে কন্ডিশনাল স্টেটমেন্টটা ইউজ করব তার নাম হলো ইফ এলস, হয় অথবা। কারণ এটার উত্তর দুইটা হতে পারে, আইদার এ প্লাস অথবা এ প্লাস নয়। আমার কথা কি বুঝছো? এই ধরনের কন্ডিশনাল স্টেটমেন্টকে বলা হয় ইফ এলস। আর তুমি কোন গ্রেড পাইছো, এন্ড গ্রেডের পুরো তালিকা তুলে ধরতে হবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? মানে সাপোজ তুমি যদি সাপোজ তুমি 51 থেকে 60 পাইছো, তাহলে গ্রেডটা কি? আমরা সবাই জানি 80 এর উপরে এ প্লাস, 80 বা 80 এর উপরে 70 থেকে 79 কত এ, 60 থেকে 69 হইলো এ মাইনাস, আর এটা হলো বি, তাই না ভাইরা? আমরা কি সবাই জানি গ্রেড? তো 41 থেকে 50, সরি আমি একটু ভুল বলতেছি, 50 থেকে 59, একটু ভুল বলছি দুঃখিত। 40 থেকে 49 এটা কোন গ্রেড? সি।
33 থেকে 40 হলো ডি, আর এর নিচে লেস দ্যান 32 এটা হলো ফেল এফ। বি প্লাস বি মাইনাস 9। তাহলে আমাকে বলো এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে কি শুধুমাত্র হয় অথবা দিয়ে কাজ হবে? না ভাইয়া। তো এখানে আমার অনেকগুলো ইফ লাগবে, অনেকগুলো শর্ত। তাহলে ভাইরা মনে রাখবো আজকে থেকে কন্ডিশনাল স্টেটমেন্ট দুই ধরনের। একটা হলো ইফ স্টেটমেন্ট, যেখানে আমাদের একাধিক শর্ত চলে আসে, আর একটা হচ্ছে ইফ এলস। ইফ এলস স্টেটমেন্ট ইউজ করে কখন? যখন উত্তর হবে আইদার এইটা অথবা এইটা, মানে যে কোনো দুইটা আউটপুট হইতে পারে। তো তোমাদের আমি একটু এটা দেখাই দিচ্ছি, স্টেটমেন্টটা এখানে সুন্দরভাবে লেখা আছে, আমি তোমাদের গ্রুপে অলরেডি এটা দিছি, সবাই একটু দেখে নাও। তো এখানে নরমালি আমরা ইফ আর ইফ এলস স্টেটমেন্ট নিয়ে আলাপ করব। এই দুইটা আবার পরবর্তীতে অন্য মানে সুইচ স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। দুইটা ভাগে আমি ভাগ করে দিচ্ছি, ওরা যদিও ইফ স্টেটমেন্টকে 4 ভাগে ভাগ করছে, তো আমরা ওই দুইটাকে সুইচ স্টেটমেন্টে নিয়ে যাব। বেরা এখানে প্রোগ্রাম দেখানো হয়েছে, আমি প্রোগ্রাম নিজের মতো করে দেখাবো। ইফ এলস স্টেটমেন্ট দেখানো হয়েছে যে হ্যাঁ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এইটা, মানে এটা যদি ইয়েস হয় তাহলে এই স্টেটমেন্ট, আর যদি না হয় তাহলে এই স্টেটমেন্ট। বেরা তোমাদের কি মনে আছে এই সিম্বলটা আমি কিসে ইউজ করি অ্যালগরিদম ফ্লোচার্টের ক্ষেত্রে? এটা কি সিম্বল ছিল? এটা আমরা কখনো ইউজ করি নাই, এটার নাম ছিল ডিসিশন। মনে আছে সবার? জি ক্লাসের হ্যাঁ। সবার? ওকে ফাইন। সো আমি তোমাদের, আচ্ছা আমাকে বলো তো 4 নাম্বারের তোমরা কি অ্যালগরিদম ফ্লোচার্ট লিখতে পারবা? লিখছো তো? জি ভাই পারবো, লিখছি এটা। লিখছো, এটার আমি সি প্রোগ্রাম দেখাবো, এইটারও সি প্রোগ্রাম দেখাবো। এই দুইটার আগে আমি অ্যালগরিদম আর ফ্লোচার্টটা নির্ণয় করি, তারপরে আমরা চলে আসি হচ্ছে সি প্রোগ্রামে। তো প্রথমে এই কন্ডিশনাল এই স্টেটমেন্টটা ইউজ করে একটা গ্রেড নম্বর এ প্লাস কিনা তা আমরা যাচাই করি ইফ এলস স্টেটমেন্টের মধ্যে। এটা হলো সি প্রোগ্রাম। আর 6 নাম্বার, এটা ফার্স্টে আমরা অ্যালগরিদমটা দেখি। স্টেপ 1, স্টেপ 1টা কি? স্টার্ট। ইংরেজিতে লেখার চেষ্টা করুন। স্টেপ 2, রিড এক্স। এক্স হলো তোমার প্রাপ্ত নম্বর। স্টেপ 3, ইফ এক্স 80 বা 80 এর চেয়ে বড় কিনা এটা টেস্ট করব। বলতো এটা কোন স্টেটমেন্টে ইউজ হইতেছে? ইফ এক্স মেথড টেস্ট। আমরা যখন ফ্লোচার্ট আঁকবো তখন এটা কোন সিম্বলে দিব বলতো? রম্বস চিহ্ন, ডিসিশন চিহ্ন। যে এক্স 80 এর চেয়ে বড় কিনা, এটা কয়টা উত্তর হইতে পারে? দুইটা। If yes, if A yes, then print A plus. If no যদি হয়, then print not A plus. A plus না, এই দুটি তো উত্তর হইতে পারে তাই না? 80 বা 80 এর চেয়ে বড় যদি হয় A plus, আর যদি তা না হয় তাহলে এটা হচ্ছে A plus না। স্টেপ 6 কি হবে? স্টেপ 6 কি হবে কে বলতে পারবো ভাইরা? এন্ড। স্টেপ 6 হবে এন্ড। ওকে, ফ্লোচার্টটা আঁকার চেষ্টা করি পাশে। ফ্লোচার্ট কোশ্চেন মার্কটা দিলাম কেন? হ্যাঁ বলো। কোশ্চেন মার্কটা দিলাম কেন ভাইয়া? বুঝি নাই কোনটা? কোশ্চেন মার্ক। কোশ্চেনটা হলো একটা মার্কস। না ভাই না ভাই, মানে if x is if x is greater than or not equal to 80 question মানে mark. এটা কম্পাইলার, এটা কি কম্পাইলারকে প্রশ্ন করা হচ্ছে না? তুমি একটা মান নিছো, এটা কি 80 বা 80 এর চেয়ে বড়, এটা ডিসিশন তো ওই স্পেসে আসবে। এটা দুটো উত্তর হইতে পারে। x এর মান দিলা তুমি
86 তাহলে ইয়েস হবে, তাহলে এই লুপে যাবে না। আর যদি তোমার মানটা দাও 76 তখন নোতে যাবে। তো এটা একটা কোশ্চেন না? আমার কথা কি বুঝতেছো? জি ভাইয়া। কম্পাইলার তোমাকে জিজ্ঞাসা করবে, এই কারণে কম্পাইলারের জিনিসটা তুমি বলতেছো এইভাবে যে হ্যাঁ এটা কি 80 এর চেয়ে বড় কিনা, কম্পাইলার জিজ্ঞেস করবে। স্টার্ট। ভেরা রিড এক্স এটা কিসের মধ্যে হবে? আয়তক্ষেত্র না সমান্তরিক? সামান্তরিক। সামান্তরিক। ধন্যবাদ। রিড এক্স। দেন কোশ্চেন ডিসিশন। ভেরা এটা আমি মুছে দিলাম, হোপফুলি তোমাদের লেখা আছে, আমার জায়গা হবে না। এক্স কি 80 বা 80 এর চেয়ে বড়? এটা দুইটা উত্তর হইতে পারে, এদিকে ইয়েস এদিকে নো। এদিকে দিলাম নো, এদিকে দিলাম ইয়েস। তো নো যদি হয় তাহলে উত্তরটা কি? নট এ প্লাস। আর ইয়েস যদি হয় তাহলে উত্তরটা কি হবে? এ প্লাস। আচ্ছা এখানে প্রিন্ট হওয়া উচিত, প্রিন্ট কথাটা মিস করছি। প্রিন্ট নট এ প্লাস, আর এখানে হলো প্রিন্ট এ প্লাস। তোমাদের কাছে আমি জানতে চাই এই দুইটাই কি একসাথে উত্তর হবে কখনো? না ভাইয়া। তাহলে হ্যাঁ। শেষ যে করবা তার জন্য অবশ্যই একটা কানেক্টর ইউজ করতে হবে, মানে আইদার এইটা দিয়ে শেষ হবে অথবা এটা দিয়ে শেষ হবে, দুইটার যে কোনো একটা। তুমি যদি এখানে এন্ড দাও তাহলে তো এটা এন্ড হচ্ছে না। এই কারণে দুইটা লাইনকে আমি কানেক্ট করে, এই কানেক্টরের ব্যবহার কিন্তু এর আগে আমরা দেখি নাই, কানেক্ট করে তারপরে এন্ড করতে হবে। আইদার এইটা হয়ে এন্ড হবে অথবা এইটা হয়ে এন্ড হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি তো ভাইয়া এই হচ্ছে ফ্লোচার্ট। এই ধরনের ফ্লোচার্টকে বলা হয় কন্ডিশনাল ফ্লোচার্ট বা শর্তমূলক ফ্লোচার্ট। আমার কথা কি বুঝতেছো? হ্যাঁ, কানেক্টরের কাজটা আরেকবার একটু বলবেন। কানেক্টরের কাজ হচ্ছে যখন আউটপুট একাধিক হবে তখন আমরা আউটপুট গুলাকে একত্রে শেষ করার জন্য কানেক্টর ইউজ করব। একাধিক আউটপুট যদি হয়, এইটাও আউটপুট হতে পারে অথবা এটাও হতে পারে না, শর্তের উপরে নির্ভর করে। তো এই ধরনের কেসে শুধুমাত্র আউটপুট না, অনেক সময় একাধিক শর্ত মানে 3-4টা শর্তকে আমি কানেক্ট করব, কন্ডিশন যোগ করতেও কিন্তু কানেক্টর ইউজ হয়। এখানে শর্ত একটা, তোমরা পরবর্তীতে একাধিক শর্ত পাইতে পারো। আমি কি সবাইকে বুঝাতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ভাইয়া, আমি এইটারও তোমাদের প্রোগ্রাম লিখে দিব, কারণ আমি আরো একটা যদি পড়াইতে যাই আমার মনে হয় এতটুকু আমি সময় পাবো না, কারণ আমার সি প্রোগ্রাম গুলোও দেখাইতে হবে। তোমাদের আমি একটা কাজ দিব এইটার মতো, সেটা হচ্ছে আমি তো দিছি হচ্ছে তুমি এ প্লাস পাইছো কিনা, আমি দিব হচ্ছে তুমি পাস বা ফেল করছো কিনা, সেইটার অ্যালগরিদম ফ্লোচার্ট আঁকবা এবং প্রোগ্রামটাও করে দেখাবা আমাকে। আমার কথা কি বুঝতে পারছো? ভাইয়া পাস কততে দিব? 33 নাকি 40? 33। হ্যাঁ 33 এন্ড অ্যাবভ হলো পাস। তো অনেকটা একই রকম, প্রিন্ট হচ্ছে ইউ হ্যাভ পাসড বা প্রিন্ট ফেইলড। আমার কথা বুঝছো? মানে প্রিন্ট পাস, প্রিন্ট ফেল, এটা লিখবা। সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। সোজা, মানে জাস্ট প্র্যাকটিস যে হ্যাঁ তোমার মিলে গেল আর কি, তুমি অ্যালগরিদম শিখলা, ফ্লোচার্ট শিখলা, প্রোগ্রামটাও শিখলা। সো ভাইয়ারা আমি এবার যেটা করতেছি সেটা হচ্ছে চলে যাব কম্পিউটারে। দুঃখিত, মানে একটা সেকেন্ড, আমি ওইখান থেকে লগ আউট, আমি রেকর্ডিং